আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে টেন্সের চতুর্থ এবং শেষ ক্লাসটি নিয়ে আলোচনা করব। টেন্সের এর আগে 3টি ক্লাস হয়ে গেছে। 3টি ক্লাসেরই আমি ভিডিও যে লিঙ্ক আছে এটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন থাকলে আপনারা দেখে নিতে পারেন। তো টেন্সের প্রথম ক্লাসটি কি নিয়ে আলোচনা করেছিলাম, টেন্স বলতে আমরা কি বুঝি। এরপরে ছিল সাবজেক্ট অবজেক্ট চেনার নিয়ম। এরপরে ছিল টেন্স কত প্রকার কি কি। এরপর ছিল পার্সন কত প্রকার কি কি। বাংলা বাক্যের শেষে ল ম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার, এছাড়া অন্য কিছু থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, তবে বেশিরভাগ ক্ষেত্রে স থাকে। এটা ছিল প্রথম যে ভিডিও বা প্রথম যে ক্লাসটা করেছিলাম সেটার আলোচনা। দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণ আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। কন্টিনিউয়াস টেন্স বলতে 3 প্রকার কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স আলোচনা করে চলমান ঘটমান যে কোনো কাজ নিয়ে। বর্তমানকালে কোনো কাজ চলতেছে, অতীতকালে কোনো কাজ চলতেছিল, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এরকম যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করতে হয়। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ছিল ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ছিল শ্যাল বি উইল। সেগুলোর ব্যবহার কিভাবে করতে হবে এটা দ্বিতীয় ভিডিওতে দেওয়া আছে। দ্বিতীয় যে ক্লাসটা ছিল টেন্সের তাতে ডিটেলস আলোচনা করা আছে। তৃতীয় যে ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে মিল রয়েছে যে কন্টিনিউয়াস টেন্সও চলমান ঘটমান কাজ নিয়ে কাজ করে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও চলমান ঘটমান কাজ নিয়ে কাজ করে। কিন্তু দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে চলমান সময়টা নিশ্চিত করা থাকে, অর্থাৎ কত সময় ধরে কাজটা চলতেছে, কত সময় ধরে কাজটা ঘটতেছে বা ঘটতেছিল বা ঘটতে থাকবে, এই বিষয়টা পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, কিন্তু শুধু কন্টিনিউয়াসে থাকে না। একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসও 3 প্রকার: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3 প্রকার পারফেক্ট কন্টিনিউয়াসেরই কিন্তু স্ট্রাকচার একই রকম ছিল। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। বাংলা বাক্যে ধরে বা যাবত থাকলে ফর, হইতে বা থেকে উল্লেখ থাকলে সিন্স। আর অক্সিলারি ভার্বের ব্যাপারে যে আলোচনাটা ছিল সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইলে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইলে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইলে শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা তৃতীয় ক্লাসে, অর্থাৎ 3 নম্বর ক্লাসে উদাহরণ সহ বুঝিয়ে দেওয়া হয়েছিল। 3 নম্বর ক্লাসটি আপনাদের প্রয়োজন থাকলে, আমি আগেই বলেছি যে 3টা ভিডিওরই, মানে এর আগে যে 3টা ক্লাস হয়েছে এই 3টা ক্লাসেরই আমি ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন থাকলে আপনারা দেখে নেবেন। আজকের যে আলোচনাটা হবে এটা হবে পারফেক্ট টেন্স নিয়ে এবং ইনডিফিনিট টেন্স নিয়ে, এবং আজকে টেন্সের শেষ আলোচনা, টেন্সের শেষ ক্লাস। তো চলেন আমরা পারফেক্ট এবং ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনাটা শুনি। পারফেক্ট টেন্স একটু বিদঘুটে। পারফেক্ট টেন্সটা একটু বিদঘুটে এই কারণে বলছি যে পারফেক্ট টেন্সটা কি নিয়ে কাজ করে। কন্টিনিউয়াস যেমন চলমান ঘটমান নিয়ে কাজ করে, পারফেক্ট কন্টিনিউয়াস যেমন চলমান সময় নিশ্চিত বা ঘটমান সময় নিশ্চিত নিয়ে কাজ করে, ঠিক একইভাবে পারফেক্ট টেন্সটা কি নিয়ে কাজ করে। খেয়াল রাখবেন, পারফেক্ট টেন্সটা একটু আগে শেষ তা নিশ্চিত করবে। পারফেক্ট টেন্স একটু আগে শেষ তা নিশ্চিত করবে। এখন কথা হলো, পারফেক্ট টেন্স তো 3 প্রকার: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। বর্তমানকালে কোনো কাজ একটু আগে শেষ এটা বোঝানো যায়। বর্তমানকালে কোনো কাজ একটু আগে শেষ এটা কিন্তু বোঝানো যায়, কিন্তু অতীতকালে এবং ভবিষ্যৎকালে কোনো কাজ একটু আগে শেষ বোঝানো যায় না। কেন? কারণ অতীতকাল মানে কোনো কাজ অনেক আগে হয়ে গিয়েছিল, সেটাকে আপনি একটু আগে শেষ তা বুঝাবেন কিভাবে? আছে, এটারও কৌশল আছে। তো আমরা ধাপে ধাপে বুঝি। প্রথমে আমরা কোনো কাজ শেষ হওয়া সত্ত্বেও, কোনো কাজ
শেষ হওয়া সত্ত্বেও তার শেষে যদি ল বা ম না থেকে যদি ছ থাকে স, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ শেষ হওয়া সত্ত্বেও, মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার মানে তো সেটা পাস্ট টেন্স, ওই বাক্যের শেষে ল বা ম থাকবে, আমরা আগে যেটা শিখেছি। কিন্তু কোনো কাজ শেষ হওয়া সত্ত্বেও তার শেষে যদি ল বা ম না থেকে যদি স থাকে, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু আগে শেষ তা নিশ্চিত করা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু আগে শেষ তা নিশ্চিত করা যায়। আবার কোনো কাজ শেষ হওয়া সত্ত্বেও তার ফল বিদ্যমান, এটাও কিন্তু অনেকে বুঝায়, কোনো কাজ শেষ হওয়া সত্ত্বেও ফল বিদ্যমান। আসলে ফল টল এগুলো বোঝানো যায় না, এগুলো আসলে বোঝার দরকারও নাই। আপনি শুধু খেয়াল রাখবেন, বা আপনারা শুধু খেয়াল রাখবেন যে কোনো কাজ একটু আগে শেষ তা নিশ্চিত যদি হয়, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোনো কাজ একটু আগে শেষ যদি হয়, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং শেষ হওয়া সত্ত্বেও তার শেষে ল বা ম না থেকে স থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন কথা হলো, যখন পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা শুরু করলাম, তখন তো বললাম যে পারফেক্ট টেন্স কি নিয়ে আলোচনা করবে, একটু আগে শেষ তা নিশ্চিত। কিন্তু সাথে সাথে এটাও কিন্তু বলে দিছিলাম, বর্তমান কাল যদি হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে একটু আগে শেষ তা নিশ্চিত করা যায়। কিন্তু পাস্ট পারফেক্ট মানে অতীতকালে শেষ হইলে সেটা একটু আগে, অতীতকাল মানে তো অনেক আগে শেষ, সেটাকে আপনি আবার অতীতকালে শেষ হইলে সেটাকে একটু আগে আপনি শেষ তা নিশ্চিত করবেন কিভাবে? আবার ভবিষ্যৎকালে যে কাজটা এখনো হয়ই নাই, সেটা আপনি একটু আগে শেষ তা নিশ্চিত করবেন কিভাবে? খুবই কিন্তু কঠিন একটা ব্যাপার। দেখেন সহজভাবে আমি বুঝাই দেই, পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স যদি বুঝাইতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স যদি বুঝাইতে হয়, কখনো আপনি একটা কাজ দিয়ে বুঝাইতে পারবেন না। পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে সবসময় দুটো কাজে লাগবে। পাস্ট পারফেক্ট টেন্স এবং হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স সবসময় দুটো কাজ লাগবে। ধরেন আপনি পাস্ট পারফেক্ট টেন্স শিখতেছেন, পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে সেই কাজটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এই ঝামেলাটা নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি একটা কাজের মধ্যেই একটু আগে শেষ তা নিশ্চিত করতে পারবেন, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সে আপনি একটু আগে শেষ তা নিশ্চিত করতে পারবেন না। যার কারণে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে দুইটা কাজের কথা প্রয়োজন হবে। তাহলে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স বলি। পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা যে কাজ হবে, ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা একটু আগে হবে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। একইভাবে ফিউচার পারফেক্ট টেন্সও যদি আপনি বুঝাইতে চান, আপনাকে দুইটা কাজের প্রয়োজন হবে। দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে, ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, বাকিটা হবে হচ্ছে আপনার ফিউচার ইনডেফিনিট টেন্স। সহজ জিনিস, আমি একবার সংক্ষেপে বুঝিয়ে দিই। একটু আগে শেষ তা নিশ্চিত করে হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে একটু আগে শেষ এটা প্রেজেন্টের বেলায় বোঝানো যায়। তাহলে প্রেজেন্টের বেলায় কি হয়, কোনো কাজ একটু আগে শেষ তা নিশ্চিত যদি করা যায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই কাজের শেষে ল বা ম না থেকে স থাকে, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স কখনো একটা কাজের মধ্যে একটু আগে শেষ তা নিশ্চিত করা যায় না, যার ফলে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স সবসময় দুইটা কাজের মধ্যে বোঝাতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স যদি আপনি বুঝতে চান, তাহলে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে ফিউচার পারফেক্টের বলায় দুইটা কাজের কথা বলা হবে, যে কাজটা আগে হবে সে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অনেকে ভার্বের 3 নম্বর ফর্মও বলে, প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখন কথা হইতেছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা কি করব। শোনেন, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আপনাদের আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। অন্যান্য যারা টেন্স বুঝান তারা এই 12টা টেন্সের 12 রকমভাবে, 12টা স্ট্রাকচার, 12টা অক্সিলারি ভার্ব 12 রকমভাবে বুঝাতে গিয়ে এটা স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে। তো পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব যদি আপনাকে শিখতে হয়, তাহলে আপনারা এর আগে কোন টেন্স শিখেছেন? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছেন না? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো ছিল ওখান থেকে আপনারা বিন বাদ দিয়ে দেবেন। বিন
পারফেক্ট কন্টিনিউয়াস যে এর আগে শিখেছেন ওখান থেকে আপনারা বিন বাদ দিয়ে দেবেন, তাহলে শুধু পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো আপনারা পেয়ে যাবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি অক্সিলারি ভার্ব ছিল? হ্যাভ বিন, হ্যাজ বিন। আমি কি বলেছি? বিন বাদ দিয়ে দেন, তাহলে থাকে হ্যাভ আর হ্যাজ। একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি অক্সিলারি ভার্ব ছিল? হ্যাড বিন, ওখান থেকে বিন বাদ দিয়ে দেন, তাহলে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাড। একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি ছিল? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ওখান থেকে বিন বিন বাদ দিয়ে দেন, কি থাকে? শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। আচ্ছা, এগুলো ব্যবহার করব কিভাবে? ব্যবহার ওই আগের নিয়মেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট একাধিক কিছু হইলে আপনারা ব্যবহার করতেন হ্যাভ বিন, এখানে শুধু হ্যাভ ব্যবহার করবেন। সাবজেক্ট একাধিক কিছু হইলে হ্যাভ, একটা কিছু হইলে হ্যাজ, কিন্তু আই এর ক্ষেত্রে আবার হ্যাভ। একইভাবে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আপনাকে বলেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হ্যাড বিনের কাছে যাবেন, বিন বাদ দেবেন, শুধু হ্যাড। একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সেখান থেকে বিন বিন বাদ দেবেন। সাবজেক্ট আই আর উই হলে শ্যাল হ্যাভ, বাকি সব ক্ষেত্রে আপনারা উইল হ্যাভ ব্যবহার করবেন। এই হলো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের নিয়ম। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি এক্সাম্পল দিই। দেখেন, আমি প্রেজেন্ট পারফেক্টের বেলায় কিন্তু বলেছিলাম যে একটু আগে শেষ তা নিশ্চিত, একটু আগে শেষ তা নিশ্চিত, এবং কাজটা শেষ হয়ে যাবে, তার শেষে ল বা ম না থেকে স থাকবে। যেমন তারা জাপানে গিয়েছে, তারা জাপানে গিয়েছে, তাহলে কাজটা কি চলতেছে? না, কাজটা শেষ হয়ে গেছে। তারা জাপানে গিয়েছে, কিন্তু কাজটা শুনেই বোঝা যাচ্ছে যে কাজটা একটু আগে শেষ হয়েছে। তারা জাপানে গিয়েছে, তাহলে ইংরেজি কি হবে? তারা, দে। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে। এবার হচ্ছে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ বিন আর হ্যাজ বিন, সেখান থেকে বিন বিন বাদ হবে, থাকবে হচ্ছে হ্যাভ আর হ্যাজ। বলা হয়েছিল সাবজেক্ট একাধিক কিছু হলে হ্যাভ, তাহলে দের পরে হ্যাভ, দে হ্যাভ। এবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তাহলে গো, ওয়েন্ট, গান, তাহলে দে হ্যাভ গান টু জাপান, তারা জাপান গিয়েছে, তারা জাপান গিয়েছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার পাস্ট পারফেক্ট টেন্সের যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে যাই, তাহলে খেয়াল রাখতে হবে পাস্ট পারফেক্ট কিন্তু একটা কাজের মধ্যে বোঝানো যাবে না। পাস্ট পারফেক্ট টেন্স দুটো কাজের মধ্যে লাগবে, অর্থাৎ দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি কাজটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আপনারা চিরাচরিত অনেক সময় চাকরির ইন্টারভিউতে যেমন জিজ্ঞেস করে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তখন আপনারা আর বলতে পারেন না, কারণ দুটো কাজ। খুবই সহজ, আমি বলে দিয়েছি দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে, বাক্যের শেষে আগে দেখেন ল ম আছে, তার মানে নিঃসন্দেহে এই বাক্যটা পাস্ট টেন্স। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এবার দুইটা কাজ হচ্ছে, এক হচ্ছে রোগী মারা গেছে, আর হচ্ছে ডাক্তার আসা, তার মানে দুটো কাজ। এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী যে মারা গেল ওইটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার যে আসা এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি কাজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী মারা যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য পেশেন্ট, রোগীটি, দ্য পেশেন্ট। এইবার অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট যেহেতু তাহলে হ্যাড বিন, বিন হ্যাড বিন থেকে বিন বাদ দেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাইয়ের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার পরের অংশটা হচ্ছে পূর্বে, ডাক্তার আসার পূর্বে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, ডক্টর আসার পূর্বে, দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার যে আসার যে ব্যাপারটা এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। বোঝা গেল তো? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, দুটো কাজের মধ্যে আগে শেষ হচ্ছে রোগীটি মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে এক্সাম্পলটা কি হবে? আমরা বাসায় যাবার পরে বৃষ্টি হবে, দেখেন সম্ভাবনার কথা বলা হয়েছে, আমরা বাসায় যাবার পরে বৃষ্টি হবে, তাহলে দুটো কাজ, বৃষ্টি হবে আর আমরা বাসায় যাব। তা আমরা বাসায় যাবার পরে বৃষ্টি হবে, তো দুটো কাজের মধ্যে আগে হবে কোনটা? আগে আমরা বাসায় যাব, তারপরে কিন্তু বৃষ্টি হবে, তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, বাকি কাজটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রশ্ন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থেকে বিন বিন বাদ যাবে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, তাইলে
আমরা বাসায় যাবার পরে বৃষ্টি হবে, তাহলে আমরা বাসায় যাব আগে, তাহলে উই শ্যাল হ্যাভ, উই আমরা, উইর পরে শ্যাল হ্যাভ বিনের বিন বাদ হবে, উই শ্যাল হ্যাভ পৌঁছানো, মানে আমরা বাসায় পৌঁছাবো তারপরে বৃষ্টি হবে, তাহলে উই শ্যাল হ্যাভ রিচড দ্য হোম, উই শ্যাল হ্যাভ রিচড হোম আফটার ইট উইল রেইন। বাকি অংশটা দেখেন ফিউচার ইনডিফিনিট, ইট উইল রেইন, অর্থাৎ আমরা বাসায় যাওয়ার পর বৃষ্টি হবে। তো সহজভাবে বোঝা গেল পারফেক্ট টেন্সটা। পারফেক্ট টেন্সটা যখন অন্য ক্লাসগুলোতে হয় বা অন্যরা যখন বুঝায়, এত ডিফিকাল্ট করে বুঝায় যে আপনারা বুঝতেই পারেন না, একেবারে সহজ জিনিস। প্রেজেন্ট পারফেক্টের বেলায় একটু আগে শেষ তা নিশ্চিত, এটা বুঝতে হবে, ল বা ম না থেকে স থাকে। আর পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের বেলায় দুটো কাজের কথা বলা হয়, যে কাজটা আগে হয় সে হচ্ছে পাস্ট পারফেক্টের বেলায় যে কাজটা আগে হবে সে পাস্ট পারফেক্ট, বাকি কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। একইভাবে ফিউচার পারফেক্টের বেলায় যে কাজটা আগে হবে সে হচ্ছে ফিউচার পারফেক্ট, বাকি কাজটা হবে ফিউচার ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসি ইনডিফিনিট। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে অন্যান্য টিচাররা যখন ক্লাস করায় তখন টেন্স বোঝানোর সময় সবার আগে কিন্তু ইনডিফিনিট টেন্সটা বুঝায়, আমি ইনডিফিনিটটা বুঝালাম বা বুঝাতে যাচ্ছি একেবারে শেষে, এই প্রশ্ন তো আছে নাকি? কারণটা হলো দেখেন, যখন কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়েছে, কন্টিনিউয়াসের পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছিল চলমান, মানে কন্টিনিউয়াস কি নিয়ে কাজ করে এটা বোঝা যায়, চলমান বা ঘটমান। যখন পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছিলাম তখনও কিন্তু ব্র্যাকেট দিয়ে একটা কথা লেখা ছিল চলমান সময় নিশ্চিত, অর্থাৎ বর্তমানকালে কত সময় ধরে চলতেছে, ভবিষ্যৎকালে কত সময় ধরে চলতে থাকবে, অতীতকালে কত সময় ধরে চলতেছিল বা ঘটতেছিল, এটা বোঝা যায়। যার কারণে দ্বিতীয়তে বোঝানো হয়েছিল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যখন আমি পারফেক্ট একটু আগে আলোচনা করলাম সেখানেও কিন্তু ব্র্যাকেটে একটা কথা লেখা ছিল যে একটু আগে শেষ তা নিশ্চিত, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের বেলায় একটু আগে শেষ তা নিশ্চিত, আর পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্টের বেলায় দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সে পাস্ট পারফেক্ট হয়, বাকি কাজটা হয় পাস্ট ইনডিফিনিট। একইভাবে ফিউচার পারফেক্টের বেলায় দুটো কাজের ক্ষেত্রে যে কাজটা আগে হয় সে হচ্ছে ফিউচার পারফেক্ট, বাকি কাজটা হয় হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কিন্তু ইনডিফিনিট টেন্সটা একেবারে শেষে বোঝানোর কারণ দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনডিফিনিটের পাশে ব্র্যাকেটে দেওয়া রয়েছে অনিশ্চিত, কারণ ইনডিফিনিট যে আসলে কি নিয়ে আলোচনা করে এটার আলোচনা অনেক ব্যাপক, যার কারণে এটা অনিশ্চিত। প্রথমে আমরা ফিউচার ইনডিফিনিট নিয়ে একটু আলোচনা করি। দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট শেষ, ফিউচার ইনডিফিনিটে এর বাইরে আর কোনো কাজ নাই। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রশ্ন হচ্ছে শ্যাল উইল কিভাবে ব্যবহার করব? ওই যে আগের নিয়ম, সাবজেক্ট আই আর উই হলে শ্যাল, বাকি সব ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করবেন। দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা বিজ্ঞাপন বানাবো, আমরা বিজ্ঞাপন বানাবো, উই শ্যাল মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, উই শ্যাল মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আরেকটু বিষয় আছে, টেন্স যখন শিখায় তখন আমরা সাধারণত যায়, করে, সহজ সহজ ভার্ব ব্যবহার করে টেন্স শেখানো হয়। একটু যদি আমরা ঘুরিয়ে করি, সবসময় রহিম যায়, রহিম খায়, রহিম ঘুমায়, এই টাইপের বাক্য দিয়ে কিন্তু টেন্স বুঝায়, কিন্তু একটু ঘুরিয়ে যদি না দেওয়া হয় শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয়। এই জন্য দেখবেন আমার এক্সাম্পলগুলো একটু ডিফারেন্ট আছে। আমরা বিজ্ঞাপন বানাবো, তাইলে উই শ্যাল মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে যেটা আছে, আমি নদীর পাশে বেড়াতে যাব, এটাও দেখেন ভবিষ্যৎকালে, আমি নদীর পাশে বেড়াতে যাব, তাইলে আইয়ের পরে শ্যাল, আই শ্যাল গো টু ভিজিট অন রিভার সাইড, আই শ্যাল গো টু ভিজিট অন দ্য রিভার সাইড, আমি নদীর তীরে বেড়াতে যাব। এরপরে কি আছে, সে বাংলা সিনেমা দেখবে, সে বাংলা সিনেমা দেখবে, তাইলে হির পরে কি বসবে, শ্যাল না উইল? সাবজেক্ট আই আর উই হলে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল, তাহলে হচ্ছে হি উইল ওয়াচ বাংলা মুভি, হি উইল ওয়াচ বাংলা মুভি। দেখেন আপনাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের যেসব প্রশ্ন ছিল বা ফিউচার ইনডিফিনিট নিয়ে আপনাদের যত সন্দেহ ছিল বা যত প্রশ্ন ছিল সব কিন্তু সমাধান হয়ে গেছে। এরপরে পাস্টের স্ট্রাকচারটা দেখি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। পাস্ট স্ট্রাকচার বলতে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন সে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল, সে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল, হি ওয়েন্ট টু ভিজিট কুয়াকাটা, হি ওয়েন্ট টু ভিজিট কুয়াকাটা, ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, হি ওয়েন্ট টু ভিজিট কুয়াকাটা। তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলেছিল, তাহলে তারা ইংরেজি দে, দে প্লেড ক্রিকেট, শেষ, দে প্লেড
ক্রিকেট। প্লের পাস্ট টেন্স হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, দে প্লেড ক্রিকেট। আমি তাকে ডেকেছিলাম, আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হিম। কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। একইভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আপনারা জিজ্ঞেস করেন তাহলে দাঁড়াবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে একটা কথা হচ্ছে, সাবজেক্ট যদি একটা কিছু হয়, সাবজেক্ট যদি একটা কিছু হয় তাহলে আপনাদেরকে ভার্বের পরে এস বাই ইএস যোগ করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস যোগ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় সাবজেক্ট যদি একটা কিছু হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস যোগ করতে হবে। কিন্তু সাবজেক্ট যদি আই মানে আমি হয়, সাবজেক্টের অর্থ সাবজেক্ট যদি আই মানে আমি হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হবে না। দেখেন এক্সাম্পল দেই, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, তাহলে কি বলছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি তোমাকে চিনি, তাহলে আই নো ইউ, আমি তোমাকে চিনি। সে মাছ ধরে, সে মাছ ধরে, তাইলে এখানে সে বলতে হচ্ছে একজন। আমি বলছিলাম সাবজেক্ট সাবজেক্ট যদি একটা কিছু হয় তাইলে কিন্তু আপনাকে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। কিন্তু এর আগের বাক্যটা যেটা ছিল আমি তোমাকে চিনি, ওখানে আই তো একজনই, আই নো ইউ, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, কিন্তু ওইখানে আই আছে বিধায় ভার্বের সাথে আই মানে আমি বিধায় ভার্বের সাথে এস বাই এস যোগ হয় নাই। কিন্তু সে মাছ ধরে, এখানে সে কিন্তু সাবজেক্ট একজন, অর্থাৎ হি, হির পরে যে ভার্বটা বসবে ক্যাচ, এই ক্যাচের সাথে আপনাকে এস বাই এস যোগ করতে হবে, হি ক্যাচেস ফিশ। একইভাবে তারা সকালে ঘুম থেকে ওঠে, তারা সকালে ঘুম থেকে ওঠে, দে গেট আপ ইন দ্য মর্নিং, দে গেট আপ ইন দ্য মর্নিং, এখানে দে গেট আপ, গেট গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে গেট আপ ইন দ্য মর্নিং, তারা সকালে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্যর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিটও হয় না, ফিউচার ইনডিফিনিটও হয় না। টেন্স ভালোভাবে শিখবেন এই কারণে, কারণ টেন্সের উপরেই কিন্তু আপনাদেরকে ভয়েস এবং ন্যারেশন শিখতে হবে, টেন্সের উপরেই কিন্তু আপনাদেরকে ভয়েস এবং ন্যারেশন শিখতে হবে, ঠিক আছে? তো এই জন্য বললাম যে চিরন্তন সত্য যদি বাক্য হয় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কখনো পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয় না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে রাইজের সাথে এস বাই এস যোগ হলো, কারণ সান হচ্ছে একটা কিছু, সূর্য, সূর্য একটা কিছু, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। একইভাবে যদি অভ্যাসগত সত্য হয়, আমি রোজ সকালে হাঁটতে যাই, আমি রোজ সকালে হাঁটতে যাই, এটা আমার অভ্যাস, এই অভ্যাসগত সত্য যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে, আই গো, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই গো টু ওয়াক ইন এভরি মর্নিং, আই গো টু ওয়াক ইন এভরি মর্নিং, অর্থাৎ আমি রোজ সকালে হাঁটতে যাই, আই গো টু ওয়াক। এখানে টু ওয়াক দেখেন ইনফিনিটিভ করা হয়েছে, যখন ইনফিনিটিভ জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল তখন বুঝাবো, তখন আপনারা এই টু ওয়াক মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তখন সেগুলো বুঝবেন। আপাতত যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানো হচ্ছে যে আমি রোজ সকালে হাঁটতে যাই, এটা একটা অভ্যাসগত সত্য, আই গো টু ভিজিট, আই গো টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি রোজ সকালে, আই গো টু ওয়াক ইন এভরি মর্নিং, আমি রোজ সকালে বেড়াতে যাই বা হাঁটতে যাই। আচ্ছা, অনিশ্চিত কিন্তু বলা হয়েছিল আপনাদেরকে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলছিলাম অনিশ্চিত, যখন এমন কিছুর কথা বলা হয়, যখন এমন কিছুর কথা বলা হয় যা আমরা চোখে দেখতে বা স্পর্শ করতে পারি না, যখন এমন কিছুর কথা বলা হয় যা আমরা চোখে দেখতে বা স্পর্শ করতে পারি না, শুধু অনুভব করতে পারি, এরকম ক্ষেত্র হইলেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট কাজ করে। যখন এমন কিছুর কথা বলা হয় যা আমরা চোখে দেখতে বা স্পর্শ করতে পারি না, শুধু অনুভব করতে পারি, এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট। দেখেন এখানে অ্যামিজারের পরে কিন্তু ভার্বের আইএনজি বসে না, এখানে অ্যামিজারই কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করবে, অ্যামিজারই হচ্ছে এখানে মূল ভার্ব হিসেবে কাজ করবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমি ভালো আছি, আমি এই কথাটা যদি বলি আমি ভালো আছি, আপনারা কি আমার ভালোবাসা, ভালো যে থাকাটা, এটা কি আপনারা চোখে দেখতে বা চোখে দেখতে পারবেন বা স্পর্শ করতে পারবেন? পারবেন না। আমি ভালো আছি, তাহলে আই অ্যাম ওয়েল অথবা আই অ্যাম ফাইন। দেখেন আই প্লাস অ্যামিজারের হচ্ছে অ্যাম আর হচ্ছে অবজেক্ট ফাইন, আই অ্যাম ফাইন অথবা আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। একইভাবে যদি বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বোঝানো হয় যে আমি ভালো ছিলাম, আমি ভালো ছিলাম, অতীতকালে আমি ভালো ছিলাম,
তা আমি ভালো ছিলাম এটা কি আপনারা চোখে দেখতে পারবেন বা স্পর্শ করতে পারবেন না, শুধুমাত্র অনুভব করতে পারবেন যে আমি ভালো ছিলাম। তাহলে বাক্যটা কি হবে? আই ওয়াজ ওয়েল অথবা আই ওয়াজ ফাইন। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, বা তারা ভালো ছিল, তাহলে দে ওয়ার ফাইন। দে ওয়ার ফাইন, তারা ভালো ছিল। এই ভালো থাকাটা কিন্তু আপনি চোখে দেখতে পারবেন না, স্পর্শও করতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন, শুধু অনুভব করতে পারবেন। এরকম ক্ষেত্রে স্ট্রাকচারটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজারের ব্যবহারের নিয়ম আপনারা জানেন। সাবজেক্ট সাবজেক্ট একাধিক কিছু হলে আর, একটা কিছু হলে ইজ, আর আই বা অ্যাম বসবে। একইভাবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি এমন কিছুর কথা বলা হয় যা আমরা চোখে দেখতে বা স্পর্শ করতে পারি না, শুধু অনুভব করতে পারি, সেক্ষেত্রে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট একাধিক কিছু হইলে হচ্ছে ওয়ার, একটা কিছু হইলে ওয়াজ। আমি ভালো ছিলাম, আই ওয়াজ ফাইন, আমি অতীতকালে ভালো ছিলাম, আই ওয়াজ ফাইন। আচ্ছা, আরও একটা ট্রিকি ব্যাপার আছে এই ইনডিফিনিট টেন্সে, আরও একটা ট্রিকি ব্যাপার আছে। সেটা হলো গিয়ে কি, যার কারণে কিন্তু ইনডিফিনিট টেন্সটা একেবারে শেষে বোঝানো হয়েছে। হ্যাঁ, আরেকটা ট্রিকি বিষয় হচ্ছে, আবার কারো কিছু আছে বা থাকে, কারো কিছু আছে বা থাকে বা ছিল, আছে বা থাকে বা ছিল এমন বুঝাইলেও কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন হয়। সেটা কেমন? সাবজেক্ট সরি প্রেজেন্টে যদি আপনার কোনো কিছু আছে বা থাকে এমন বুঝাইলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমার একটি গরু আছে, আমার একটি গরু আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি আমি বলি আমার একটা বাড়ি ছিল, আমার একটা বাড়ি ছিল অতীতকালে, বা তার একটা বাড়ি ছিল, তাইলে দে হ্যাড এ হোম, দে হ্যাড হোম, তার একটা বাড়ি ছিল, তার একটা বাড়ি ছিল। প্রশ্ন হতে পারে যে স্যার এর আগে যে আপনি বুঝাইলেন যে সাবজেক্ট অ্যামিজার প্লাস অবজেক্ট, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না কেন? কারণ হলো সাবজেক্ট প্লাস অ্যামিজারের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি নাই, ওই অ্যামিজারই কিন্তু মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম হিসেবে কাজ করছে। আবার একইভাবে প্রশ্ন করতে পারেন যে বাক্যে ওয়াজ ওয়ার থাকার পরে ওইটা পাস্ট কন্টিনিউয়াস না কেন? কারণ ওখানে কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ারের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি নাই, ওখানে ওয়াজ ওয়ারই কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করছে। একইভাবে এইমাত্র যে বাক্যটা বুঝাইলাম যে আমার একটি লাল গরু আছে, আমার একটি তার একটি লাল গরু আছে, তার একটি লাল গরু আছে, তাহলে হি হ্যাজ এ রেড কাউ, তার একটা লাল গরু আছে। এখানে প্রশ্ন হইতে পারে যে বাক্যে হ্যাজ থাকার পরেও বা হ্যাভ থাকার পরেও এটা পারফেক্ট টেন্স না কেন? কারণ এখানে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। পারফেক্ট টেন্স হইতে হইলে আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। একইভাবে আমার একটি ফুটবল ছিল, আমার একটি ফুটবল ছিল, আই হ্যাড এ ফুটবল। এখানে বাক্যে হ্যাড থাকার পরেও কেন এটা পাস্ট পারফেক্ট টেন্স হইল না? কারণ হ্যাডের পরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, যার কারণে এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হলো সামগ্রিক হলো টেন্সের আলোচনা, যেটা শেষ হয়ে গেল। এরপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এখানে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেব। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।